এহতেশাম স্টুডিও নতুন একটা পর্বে আরেক দফা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের গেস্ট অফ অনার আরিফ এবং আখি, নাম ঠিক বলেছি তো? এই মানুষগুলোকে আপনারা অলরেডি আমার মনে হয় সোশ্যাল প্ল্যাটফর্মের কল্যাণে অলরেডি আপনারা অনেকে দেখেছেন। স্পেশালি গত বই মেলাতে একটা কোয়েশ্চেন করে আপনাকে, রাইট? যে মুস্তাক তিশার যেমন সম্পর্ক, সো আপনার ক্ষেত্রে যদি এমন কিছু ঘটতো তাহলে আপনি কি করতেন? উত্তর কি দিয়েছিলেন? ভালো হইতো। ভালো হইতো? হ্যাঁ বলছি ভালো হইতো। মানে তিশা যেমন মুস্তাক মানে প্রায় 60 থেকে 65 বছরের বেশি একজন বৃদ্ধ মানুষকে শুধু টাকার কারণে বিয়ে করেছে, আপনার জন্য হলেও আপনার জন্য ভালো হইতো, রাইট? এটা হ্যাঁ এটাই বলছি যে ভালো। আচ্ছা আমরা এই ফাঁকে একটু ভিডিওটা দেখে আসি। এসব জায়গায় আমি থাকলে খুব ভালোই হইতো, খারাপ হতো না। ও তুই কি বলতে মানে? তাহলে আমাকে বিয়ে করলে কেন? আমি আবার কবে পুরো হব আর কবে টাকা ইনকাম করব, আবার একটা জোয়ান মেয়ে আসা আমি করব। এখন দেখা যাচ্ছে তুমি আমাকে ছেড়ে পরে মুস্তাক কাকার কাছে পুরোরকম লোকতে তুমি চলে যাবে। তাতে কি আমাদের ইয়াং বয়সে ছেলেদের কি কোনো দাম নেই? এখন আমি কি তোমাকে ভালো রাখিনি? এই কথাটা যখন বলে ফেলেছো, একদিন না একদিন এই কথাটা তুমি সত্য করবে। এখন উনি বলতেছে যে যদি ভালো হতো, এখন ভালো হলে তুমি আমাকে বিয়ে করলে কেন? তাহলে এখন আমি তোমাকে নিয়ে আসছি, তুমি এখনো মুস্তাক কাকার মতো যদি কাউকে যদি টাকা দেখায় আমি পিছন থেকে ঘুরে দেখবো তুমি নাই। সো হোয়াট ইউর রিঅ্যাকশন স্পেশালি আরিফ? আমার সেদিন আপনার কথাবার্তা শুনে খুব অসহায় আর আমার নিজের খুব মায়া লাগতেছিল যে আপনার নিজের উপস্থিতিতে আপনার স্ত্রী বলতেছে যে ইয়াং ছেলে পেলে এগুলো কোনো বিষয় না, সমসাময়িক বয়স কোনো ব্যাপার না, টাকার কাছে আপনি এরকম একজন বুড়া কিং মোস্তাকের কাছে হেরে গেলেন। কেমন অনুভূতি ছিল তখন, আর এখনই বা কিভাবে আপনারা চলতেছেন, আর পরিস্থিতি কি? তখন ও বলছে, বাট আমারে ও লজ্জিত বানিয়ে ফেলেছে। আমার ফ্যামিলির কাছে, আমার আত্মীয় স্বজনের কাছে, সবার কাছে আমি অপমানিত হয়েছি। এখনও টাকার জন্য ওরকম। আপনার বাসা কোথায়? আমার বাসা হলো দয়াগঞ্জ, মানে পুরান ঢাকার। পুরান ঢাকা। তো সব জায়গাগুলোতে মানুষ মানুষকে খুব ক্লোজলি চিনে, একজন আরেকজনের খুব কাছের, এবং পরস্পরকে সবাই খুব ভালোবেসে একসাথে থাকে। তা আপনার ইজ্জত টিজ্জত তো ফালুদা করে দেওয়ার কথা। এরকমই তো হয়েছে। শুনি কি হয়েছে? বাসা থেকে বের হতে পারছি না আমি। এর বাসা থেকে বের হলে নানান মানুষের নানান প্রশ্ন বা কোনো শিকার হচ্ছে, আমি উত্তর দিতে পারছি না। এখন আমার বাসার থেকে আমার আম্মু অনেক বলতেছে আমাকে যে এরকম মেয়েকে তুমি বিয়ে করলে, তুমি ওকে অনেক ভালোবেসেছো, যেভাবে আমাকে বলছো যে আমি ওকে ভালোবাসি বা ওকে করি, আমি ওইভাবে আমার আম্মু ওকে করছে। আমি ওকে অনেক ভালোবেসেছি। আমাদের 6 বছরের সংসার, আমার একটা সন্তান আছে। আপনার কি প্রেমের বিয়ে নাকি? প্রেমের বিয়ে। হ্যাঁ, আমাদের ওকে আমি অনেক লাভ করেছিলাম, বাট ওর মুখে আমি যে এরকম একটা কথা কখনো আমি আশা করিনি। ওকে আমি ঘুরতে নিয়ে গিয়েছি, ঘুরতে নিয়ে যাওয়ার পর ইন্টারভিউকেও ওকে প্রশ্ন করার সাথে সাথেও বলে যে তিশার জায়গাও থাকলে ভালো হতো। তাহলে আমি এতদিন কি করলাম? ও যে আমার সাথে সংসার করছে, আমি এতদিন কি করলাম? এতদিন আমার সাথে সংসার করে কি আমাকে এই পর্যন্ত এতদিনে সংসার করে আমাকে এতটুকু ভালোবাসলো যে একটা বুড়ো লোকের জন্য আমার এত বছরের ভালোবাসা সব ত্যাগ করে ও সমস্ত ভালোবাসা তার উপর উজাড় করে দিতে চাচ্ছে। কতদিনের সংসার? আমাদের সংসার দিকে যাব 6 বছর। 6 বছর। বাচ্চা কাচ্চা? বাচ্চা একটা আছে, একটা ছেলে আছে। কত বয়স তার? ছেলে 4 বছর। ও কাকির কাছে শুনে আঁকি, ছেলে যখন বড় হবে 4 বছর বয়স, এক সময় তো 14, দেন 24, দেন 34 হবে, তখন আপনি হয়তো হয়ে যাবেন 54 বা 64। লজ্জা হবে না যদি ছেলে বলে বসে যে আমার বাপকে তুমি পর করতে চেয়েছো শুধু টাকার কারণে? হ্যাঁ, লজ্জা তো হবে অবশ্যই। আর আমি তো সেটাই মানে মিডিয়ার সামনে যে কাজটা মানে যেটা বলছি, মানে আমি এটা বলতে চাইনি। মানে আমি তখন জানতাম না মুস্তাক আর তিশা কে। আমি কাহিনীটা বলার পর শুনতে পারলাম যে তিশা আর মুস্তাক কে। তখন আমি জানতাম না যে মুস্তাক আর তিশা কে, মানে জানি না দেখে ওইটা বলে ফেলছি। না কি এই কথা কেউ মার্কেটে নিবে না। না হ্যাঁ ঠিক আছে। তিশাকে আপনি চেনেন, তিশার জায়গায় আপনি থাকলে কি করতেন? এই কোশ্চেন করতেছেন আপনি, বলছেন আমি এই করতাম সেই করতাম। হ্যাঁ এটা বললেই তো আমি ধারণাটা অবশ্যই আপনার মুস্তাক এবং তিশা সম্বন্ধে আছে। তখন ভাইরাল কেস, বইমেলাতে সেদিন হইচই চলতেছে রীতিমতো তাদেরকে নিয়ে, এবং মোটামুটি একরকম পালায় বাসছে মুস্তাক তিশা, তাই না? তো সেই জায়গাতে আপনি হঠাৎ করে তিশা হতে চাইলেন শুধু টাকা পয়সার কারণে। জানেন তো 60-65 বছরের বুড়ো শুধু টাকায় থাকে আর কিছু থাকে না। হ্যাঁ জানি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সেটাই তো। পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞান পেছন দৌড়াচ্ছে, তাও কাম হচ্ছে না, জানেন তো? হ্যাঁ তাও ঠিক আছে, রাইট? না সেটা কেন রাইট হবে?
আমি তো সেটা বললামই যে আমি এটা তো বললে বুঝতে কিন্তু পারিনি। মানুষ তো এরকম বলে যে যার ভিতরে থাকে, যে যা ভিতরে কাজ করে সেটাই ফল দিয়ে ওঠে। তো হয়তো আপনি এরকম লাক্সারি লাইফ লিড করতে পছন্দ করেন, রাদার দ্যান এরকম ভালোবাসার মানুষ, এরকম 6 বছরের পাগল প্রায় ভালোবাসা, 4 বছরের বাচ্চা, জান প্রাণ ছেড়ে দিয়ে নিজের শরীর চেহারা একদম কি করছে, এটা তো বোঝাই যাচ্ছে এটা পরিশ্রমের ছাপ, যে শরীর চেহারাকে একদম ভচকায় ফেলছে শুধু আপনাকে সুন্দর রাখতে গিয়ে। বিনিময়ে পাচ্ছে কি, জোর জায়গাতে আপনি আরেকজন বুড়াকে বেছে নিচ্ছেন। সমাজ কোন দিকে যাচ্ছে আখি, আমি খুব অবাক হয়েছি সেদিন সেই ভিডিওটা দেখে। আপনারা ইয়াংস্টাররা কোন দিকে যাচ্ছে, কি চাচ্ছেন এক্স্যাক্টলি? এসব ভালোবাসা প্রীতির কোনো দাম না, রাইট? না, কেন থাকবে না? অবশ্যই এটা দাম অবশ্যই আছে। ভালো না বাসলে কি আর কেউ একজনের কাছে একজন আসে? ভালোবাসা তো অবশ্যই দাম আছে। ডেফিনেটলি আপনি এর চাইতে আরো বেশি লাক্সারি লাইফ যাচ্ছেন, যে লাক্সারি লাইফ কিং মোস্তাকরা দিতে পারে, স্পেশালি সুগার ড্যাডিরা দিতে পারে। একদম 56 লাখ টাকার গাড়ি থেকে নামবেন, আপনাকে দেখে আরো বেশি অ্যারিস্টোক্রেট মনে হবে। এটা একটা কপি প্রোডাক্ট, তখন ডিজাইন প্রোডাক্ট করবেন মুম্বাই থেকে নিয়ে এসে। লাইফ ইজ সো বিউটিফুল না? হ্যাঁ, এরকম অনেক মানুষের কাছে তো আমি লজ্জিত হইছি কথাটা বললা। আমিও ভাবতে পাইনি যে কথাটা বললে আমার জীবনে এরকম একটা দুর্যোগ নেমে আসবো। না, কি এটা ইম্পর্টেন্ট না যে আপনার জীবনে এটা বললে কি হবে কি হবে না, এটা ইম্পর্টেন্ট যে আপনার ভিতরে এটা কাজ করে তাই ফাল দিয়ে বাইরে হয়েছে, বিষয়টা তো তাই। ঠিক আছে, বিষয়টা তাই, কিন্তু আমি তো সত্যি যেটা আমি সত্যি রিয়েলি ভাবে বলতেছি, আমি জানতামই না এই মুস্তাক তিশা সত্যিই কে। আরে তাই? অবশ্যই জানতো। সেদিন তো ঝড় চলতেছে বইমেলাতে, মুস্তাক তিশা অবশ্যই জানতো। ও চেয়েছে সুনাম, নাম, এরকম একটা লোকের কাছে গেলে টাকা, একটু ভালো থাকতে পারবে। কারণ আমি ওকে হতে পারে ওরকম সম্পূর্ণ চাহিদা আমি ওকে দিতে পারছিলাম না, এই কারণে ও বা ওরকম একটা কথা বলছে। আমি এতদিনকে ওকে ভালোবেসেছি, আমি এতদিন তোমাকে যে ভালোবেসেছি তার প্রতিদান তুমি আমাকে কি দিয়েছো বলো? ঠিকই তো আছে, এই লাঞ্ছনা, ঠিকই তো বলতেছি, এই অপমান। তুমি যে বলতেছো কথাটি গুলো তো ঠিক আছে। তুমি আমাকে এই বছর মানে 6 বছর বিয়ে যে করছো, তুমি আমার কি দিচ্ছ? ঠিকই তো বলতেছো, নিজে থেকে তো নিজে ছোট হইতাছো। ভালোবাসা আমরা যে বলছো কি দিয়েছো আর কি চাও তুমি কি চাও? আরিফ, কথা শোনার দরকার আছে। কি বলবো আসলে? তাহলে কথা শুনবার প্রয়োজন আছে, একতরফা কথা শুনে ঠিক হবে না। তাহলে তো কথার ভিতরে অনেক কথা আছে। কি কথা আছে? মানে আমি তোমার কাছে জানতে চাই আখি, আসলে কথার ভিতরে কথা আছে, কারণ তুমি স্ট্রেট ওকে অবজেকশন দিয়েছো, এখনই দিলা যে এমন কি দিয়েছো যে তোমার পিছনে আমাকে থাকতে হবে বা তোমার জন্য আমার স্যাক্রিফাইস করতে হবে। আসলে কি ঘটনা? কিছুই দেয়নি? ঠিকই তো, যে নাকি যে ছেলে আমি একটা কিছু বললে যেটা আমার আবদারটা রাখতে পারে না, ঠিক আছে? আমার ছেলে মেয়ে কোনো আমার ছেলে একটা কিছু আবদার করলে সেটারে মিট করতে পারে না, তো এরকম ছেলের কাছে আমার থাকাটার কি দরকার? যে নাকি কোনো কিছুই করতে পারবো না আমাকে নিয়ে, বাট আমার ছেলেকে নিয়ে। তাহলে তো দেখা যায় আমি যদি নিজে জব করি, বাট আমার নিজেটা নিজে আমি কেয়ার ঠিক করে সব রাখতে পারবো, তাহলে আমার হাজবেন্ডের কি দরকার? কি এখন যেমন আমি একটু ডিটেইলে শুনতে চাই তোমার সাথে, যে তোমার তো প্রেমের বিয়ে, রাইট? হ্যাঁ, আমার কতদিনের প্রেম ছিল? আমাদের প্রেম ছিল 5 মাস, পুরো 5টা মাস ছিল প্রেম। 5 মাস, তারপরে দুজনকে পছন্দ করে বিয়ে করেছো, 6 বছর একসাথে সংসার করছো। 6 বছর একসাথে সংসার করছি। বিয়ের সম্পর্কে যাওয়ার আগে তুমি কি ভেবেছিলে যে আরিফের সাথে আমার এইভাবে জীবনটা কাটতে পারে? আর বিয়ের পরে কি পেয়েছো? তুমি অসম্ভব রকমের বিরক্ত দেখতেছি। আমি ভাবছিলাম যে আমার একটা সুন্দর ঘর হবে, সে ঘরের মধ্যে সবাই ফ্যামিলি সবাই থাকবে, একসাথে আমরা সবাই মিলেমিশে থাকবো। কিন্তু এই অল টাইমের মধ্যে সে সংসারের মধ্যে ঝগড়াই হয় বেশি আমার সাথে, ওনার সাথে ঝগড়াটাই বেশি হয়। একসাথে মিললে থেকে ঝগড়া বেশি হয়, জিজ্ঞেস করেন সামনেই তো আমার সাথে ঝগড়া হয় অত্যন্ত পরিমাণ। আমার ছেলেটা হওয়ার আগে আমার সাথে অনেক ঝগড়া হয়েছিল। আমি যাবতীয় 2 মাস আমার আম্মুর বাসায় ছিলাম এই ঝগড়ার কারণে। পরে ওর আম্মু জানিয়ে আসছে আমারে বুঝায়, আমি বুঝছেন পারতাছি না, আমার কাছে অনেক বিরক্ত ফিল হচ্ছে এটা জিনিসটা নিয়ে। আমি আর পারতাছি না, আমার না পাচ্ছি, আমি কোনো কিছু বলতে না পারতাছি, আমি কান্না করতে, আমার অনেক খারাপ লাগে এই কথাগুলো যখন মনে পড়ে। অনেক আমি কি ভুল করছি ওর কাছে আইসা বলতে পারবো না, অনেকটাই ভুল করে ফেলছি আমি ওর কাছে আইসা, অনেকটাই এমন একটা মেয়ের কি চায়? একটা মেয়ে চায় যে তার স্বামীর সাথে সে সুন্দরভাবে সংসার করতে চায় না, এটা ও কি করে
কি করে? কাজের থেকে আসার পর আমার সাথে ঝগড়া করে, জিজ্ঞেস করেন যে কোনো কিছু নিয়ে ঝগড়া করে, এটার কোনো মানে আছে যে হঠাৎ একটা শিশু নিয়ে ঝগড়া করে? আমি জানেন বিরক্ত ফিল হয়ে আমি এখন আমার বাবার বাড়িতে চলে গেছি এই কাহিনী হওয়ার পর। এখন কি বাবার বাসায় থাকেন? হ্যাঁ, আমার আম্মুর কাছে থাকি আমি। আমার তো বাবা নেই, আমার বাবা মারা গেছে, আমার আম্মুর কাছে আমি থাকি। আমার আম্মু আমাকে মাঝে মাঝে বলে যে যাও কাজটা করে, বললে যে ফেলছি, খারাপ কাজ করছিস তো একটা। আমি তো কি করব, আরিফের কাছে থাইকা কি হইতাছে বলো, কোন দিক দিয়ে আমি যাইতাছি? যে হয় যাইতাছি, যদি একটা দিক দিয়ে আমি যাইতে পারতাম আমাকে, তাহলে ভাবতে পারতাম হয় যাইতে পারছি। আমার ছেলেটাও ওখানে যেন অসহায়ের মতো মনে হয় বসে থাকে আমার জন্য। ছেলে কোথায়? ছেলে ওর কাছে। কতদিন? ছেলে ওর কাছে 22 তারিখে আমি আমার ছেলেকে থুয়ে আছি। 22 বলতে ফেব্রুয়ারি 22? হ্যাঁ। ওই ঘটনার পরপরই? হ্যাঁ হ্যাঁ, ঘটনার পরে। তাহলে ঘটনাটা তো আপনাদের জীবনে বিশাল প্রভাব ফেলেছে তাহলে। হ্যাঁ, প্রভাব ফেলেছে। আর হলো আপনি গেছিলেন কবে? 21 ফেব্রুয়ারিতে? 21 ফেব্রুয়ারিতে। সো 21 ফেব্রুয়ারি ওই যে বইমেলাতে যেটা ভাইরাল হলো, ওই ঘটনার পরে আখি চলে যায় তার বাবার বাসায়, আপনি চলে যান আপনার বাসায়। আপনাদের পরিবারে তো আগে থেকেই ঝগড়া গ্যাঞ্জাম তো লেগেই ছিল, কিন্তু এই ঘটনার পর থেকে একদম যেন বারুদ ছুটে পড়ে আর কি, এবং ঘটনাটা অনেক বড় হয়ে যায়। এবং এরপর আপনারা একসাথে দেখা দেখি বা একসাথে থাকা নাই, ছেলে আছে তার কাছে, তাই তো? আপনারা এতদিন পর আপনি তো আলাদা আসছেন আমাদের কাছে স্টুডিওতে, আপনি আলাদা ভাবে আছেন। এই প্রথম দেখা হলো সেই 21 ফেব্রুয়ারির পর আজকে প্রথম দেখা হচ্ছে আবার। আপনারা কি পরিস্থিতি, কি সংসার কি মানে খারাপের দিকে চলে যাচ্ছে নাকি দিনকে দিন মনে হচ্ছে, না কি অবস্থা আপনাদের? অনেক খারাপ দিকে যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে ও যখন আমাদের মতো ইয়াং জেনারেশন ছেলেদেরকে চায় না, এখন আমাকে ও ভালোবেসেছে, বাট ও আবেগ দিয়ে, মনের থেকে আমাকে ভালোবাসেনি। এই কারণে ও যখন সুগার ড্যাডি চাচ্ছে, আমিও একমত যে যাও দেখো, যদি সুগার ড্যাডির কাছে গিয়ে কোনো সুখ পাও তাহলে তুমি চলে যাও। আমিও তোমাকে অনেক ভালোবেসেছি, ঝগড়া একতরফা হয় না। দেখো, আমি একটা কথা তোমাকে বললে তুমি রাগারাগি করতে বা তুমি করতে, তখন বুঝতে হতো তোমার যে আমার হাজবেন্ড এখন কাজের থেকে এসেছে, তার মাইন্ডটা কিরকম আছে, তার সাথে আমার কোন কথাটা বললে খাটবে বা কোন কথাটা বললে কি হবে। তুমি সব সময় সব জিনিসটা সিরিয়াস ভাবে নিয়ে নিছো, ঠিক এই কারণে ঝগড়াটা তুমি বাড়াতে, আমি বাড়াতাম না। যাক, তুমি আমার কাছ থেকে যতটুকু চেয়েছি আমি ততটুকু দিব, ডিভোর্স আমি তোমাকে দিয়ে দিব। যাও তুমি সুগার ড্যাডির কাছে যাও, বা ওরকম যদি কাউকে পাও, গাড়ি বাড়ি টাকা ধন দৌলত যে তোমাকে দিতে পারবো, তার কাছে তুমি যে ভালো থাকো, তার কাছে গিয়ে তুমি ভালো থাকবে, ভালো থাকো। তোমরা তো তোমাদের মতো ভালো মন্দ খুঁজে নিলে, বাচ্চা এখন বাচ্চার কথা বলতে কি বলবো, বাচ্চার ভাগ্য কোনো ব্যাপার না। ব্যাপার বলতে এখনো ও তো এটা সহজভাবে নিল। তোমরা যে সব এলাকায় বড় হয়েছে সেখানে তো পারিবারিক বন্ধনগুলো অনেক মারাত্মক, বাবা মা ভাই বোন বাচ্চা কাচ্চা অসম্ভব কলিজার সাথে মিশিয়ে রাখে। সে বাচ্চা যে এখন একেবারে লাওয়ারিসের মতো বড় হবে সেটা কোনো বিষয় না। না এরকম হইতাছে ওর কারণে? কেন আমার কারণে হবে? নিজেই তো আমাকে বিচ্ছিন্ন করে দিতেছে। তোমাদের আলোচনা শেষ করার আগে পরে কথা বুঝে শুনে বলবা। তুমি দেখছো আমার কারণে হইছে, কথাটা আমি বলছি না তুমি বলছো। আমি বলছি যে আমার কোনো সুগার মাম্মি লাগবে, আমি বলছি না না না, আমি বলছি ঠিক আছে। ছেলেরা কোনো কিছু করলে মানে অল্প কিছু করলে অনেক কিছু দোষ হয়ে যায়, আর মেয়েরা করলে সেটা কি দোষ হয় না? তোমরা মেয়ে বলে তোমাদের স্বাধীনতা তোমরা পেয়ে গেছো বলে কি তোমরা সবকিছু করে নিবে? আমরা ছেলেরা কি মানুষ না? সারাটা দিন কাজে পরিশ্রম করে আমরা তোমাদের চাহিদা পূরণ করার যতটুকু পারি ততটুকু চেষ্টা করি, কিন্তু আমাদের কাছে যে সুখটা পাবে সুগার দাদিদের কাছে সেটা পাবে না। ওদের কাছে টাকা পাবো, আজব তো। ওদের কাছে সুখ না পাই, ওদের কাছে টাকা আছে না, টাকা দিয়ে তো সুখ এসে পড়বো। যাক, তুমি যেটা চেয়েছো সেটাই আমি করবো। আমি তোমাকে কাগজ দিব, যাও তুমি দেখো। বাই দ্য ওয়ে, আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আমাদের আজকের গেস্ট হচ্ছে আরিফ এবং আখি, এবং এই দুইজন ব্যক্তিকে আমরা বাইদি বাই খবর পাই, এবং তারা যখন যোগাযোগ করে সেভাবেই খবর পাই যে 21 ফেব্রুয়ারি বইমেলাতে আখির দেওয়া সেই ইন্টারভিউ, যেখানে সে অ্যাকনলেজ করে যা এই ধরনের
মুস্তাক, তিশা বা মুস্তাকের মতো লোকজন পাইলে সেও নাকি তার সাথে চলে যেত। তো এই ঘটনাটা প্রচণ্ড রকমের ভাইরাল হয় এবং সেই ঘটনার প্রেক্ষিতে এদের জীবনে কিন্তু উলটপালট হয়ে যায়, সংসারটা উলটপালট হয়ে যায়। 21শে ফেব্রুয়ারির পর 22শে ফেব্রুয়ারি থেকে ওরা আলাদাই থাকতেছে, সে তার বাবার বাসায় থাকে, সে তার নিজের বাসায় থাকে। তো আমরা আমাদের সাথে তারা যখন বিচ্ছিন্নভাবে যোগাযোগ করে আমরা চেষ্টা করি তাদেরকে একসাথে নিয়ে আসার পরে এই তো আপনারা দেখতেছেন তাদের হাল হকিকত, বাট আমরা শেষ পর্যন্ত দেখি প্রোগ্রামটা কোথায় গিয়ে দাঁড়ায়। ওকে, আমরা অনুষ্ঠান মোটামুটি তো একটা পর্যায়ে চলে আসছে, বাট আপনাদেরকে প্রথম আমি সরি বলতেছি এই কারণে যে আমি আপনাদের কাউকেই বুঝতে দেননি যে দুইজন আপনারা আলাদাভাবে আসতেছেন, কিন্তু আসলে দুইজনে আলাদাভাবে আসলেও একসাথে হওয়ার দরকার ছিল বলে আমি মনে করি। সো আরিফ, একটা জিনিস বোঝার মনে হয় ভুল হচ্ছে, আমি তুমি করেই বলি তোমার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে তুমি যে জায়গাতে চিন্তা করতেছো যে আমার এত ভালোবাসা, এত প্রেম, এত প্রীতির এগুলোর কি কোনো মূল্য নাই, ও কিন্তু আসলেই শুধুমাত্র মোস্তাককে মিন করে আমি তিশা হতে চেয়েছিলাম বা চাইনি, ওই মিনিং কিন্তু করেনি। ও পারিবারিকভাবেই তোমার কাছে কিন্তু সুখী না, এটা কিন্তু পরিষ্কারভাবে আজকে দ্ব্যর্থহীনভাবে স্টুডিওতে সে বলল। সুখী না বলতে আজ 6 বছর তোমার সংসার করতেছে, 4 বছরের বেবি আছে, একটা মেয়ের মিনিমাম যে সুখগুলো পাওয়ার কথা, সুখ বলতে শুরুই কিন্তু শারীরিক সুখের কথা মানুষ মিন করে না, ওর যে নিড, ওর যে বিভিন্ন জিনিস মিট আপ হওয়া, ওর যে শখ, ওর যে আহ্লাদ, ওর ক্ষেত্রে, ওর বাচ্চার ক্ষেত্রে, সেই জিনিসগুলো তুমি পূরণ করতে নাকি সক্ষম না। তার মানে তুমি যে ইনকাম করতেছো, যে পরিমাণ দিচ্ছ, তার চাইতে বেশি সে এক্সপেক্ট করতেছে, যেটা তুমি পারতেছো না। তুমি কি বুঝতেছো কথাটা? অবশ্যই। এখন আমি যতটুকু, আমাকে একটু বুঝাও তো, ওদের কি খাওয়া দাওয়ার কি কোনো কমতি হয়? যদি এখনো একবেলা না, 6 বছরে কোনো একবেলা কি না খেয়েছিলে? কথার উত্তর দিতে হবে। আর কি ছিলাম একদিন, এককালে অবশ্যই ছিলাম, এখন হয়তো থাকি না, কিন্তু যখন নাকি ওর রোজ কম ছিল তখন ছিলাম। এখন তো একটু রোজ ভালো পায়, তখন তো একবারই কম ছিল। স্বাভাবিক, তোমরা নিজেরাই তো পরস্পরকে ভালোবেসে বিয়ে করেছো, এই সিদ্ধান্ত কেউ তোমাদের উপর চাপিয়ে দেয়নি। না না না, তো শুরু থেকেই তো স্ট্রাগল হবে, ওই কষ্টের মধ্য দিয়ে তো যেতে হবে। এই কারণে তো ফ্যামিলির কাছে কিছু বলতে পারি না। ওকে ডান। এখন কি কখনো তোমার মানে তোমাদের খাবার দাবারে কোনো কমতি করে সে? না, এখন তো করে না। বাচ্চার খাবার দাবার ঠিকঠাক পায়? বাচ্চার খাওয়া দাওয়া ঠিক পায় কি, বাচ্চা যখন ছোট ছিল তখনই তো আমার বাচ্চা আমার আম্মুর বাসাতে সব খাবার আসছে, তখন ওর রোজ কম ছিল। হ্যাঁ, বাট এটা তো স্বাভাবিক, আর তোমরা তো নিজেরাই সিদ্ধান্ত নিয়েছো এইভাবে। হ্যাঁ, তারপর আস্তে আস্তে সে ডেভেলপ করতেছে, তাই তো? এখন তোমাদের খাওয়া পড়াতে কোনো কমতি তো হয় না, রাইট? না। হ্যাঁ না। এবং তোমাকে যেভাবে আমি দেখতেছি, ও মোটামুটি তোমার ক্ষেত্রে খেয়াল রাখে যে কি পড়লে তোমার ভালো লাগবে, কোন শখটা পূরণ করার জন্য চেষ্টা করে নাকি করে না? হ্যাঁ করে, করবো না, করে না কেন, অবশ্যই করে। তোমার আরো বেশি আগ্রহ হয়, রাইট? যেটা না পাও না, না, তাই তো? বেশি আগ্রহ হয় না। আমি তো আমার জন্য কিছুই চাই না, আমি তো চাই আমার ছেলের জন্য। যেমন কি চাই? আমার এখন কোনো কিছু দরকারই পড়ে না। কেন? আমাকে দিলেও যা, না দিলেও তাই, আমার ছেলেটার জন্য পুরোপুরি দিলেই হবে। সেটা কি পাও নিচে বলো তো? এই যে যেমন আমার ছেলেটা এই যে 22 তারিখ থেকে একা একা ফিল করে, বসে বসে ঘরে, একটা বার একটু ফোনে বলে না যে ছেলেটার একটু সবার নিয়ে যা, একটু দেখ কিভাবে বসে রয়েছে, একটু একটা দিনও চিন্তা করে না যে ওর সাথে আবার মিট করে দেখি, আলোচনা বসে দেখি যে জিনিসটা কিভাবে কি করা যায়। ডাইরেক্টলি বলে যে আমি আমাকে ডিভোর্স দিয়ে দিব। তো আর কি করব, আর কি বলবো, বলার তো কিছু নাই। এটা তো একটা ঘটনার প্রেক্ষিতে ঘটেছে ঘটনাটা, তাই না? কি হ্যাঁ, গোটা ওভারনাইট তুমি একদিনের নোটিসে একটা ছেলেকে সবার কাছে ছোট বানায় ফেলছো। তো ওর অভিমান বা কষ্ট পাওয়া বা রাগ হওয়াটা যৌক্তিক না? নাকি কষ্ট মেয়েরাই শুধু পাবে? না না না, মেয়েরা কেন পাবে? তো ওই কষ্ট পাওয়াটা কি যৌক্তিক না? হ্যাঁ, অবশ্যই যৌক্তিক। তুমি গোটা পৃথিবীর সামনে তাকে দাঁড় করিয়ে দিলে, ওটা একটা অথর্ব মাল। এর চাইতে 60 বছর পার 65 বছরের মোস্তাকের মতো বুড়া বেটার। না, এরপর এই জন্য লজ্জা হবে না? না না, এরপর আমি মিডিয়ার কাছে গেছি, যে এখন তো ওর কাছে আমি মাপও চাইছি মিডিয়ার সামনে। ওই মিডিয়া তোটা চালাবে না, আমরা মিডিয়া পুরো একবারে হচ্ছে পরজীবী জাতি। কি বলছে জানেন? হ্যাঁ, বলে যে মুস্তাকাকে কানবা, তারপর তোমার ফিরে নিব। কয়জন মানুষ দেখেছে ওই ভিডিও? 200, 500, 2000, আর এটা যে কয়েক মিলিয়ন দেখেছে। মিডিয়া তো ওইটা নিয়ে ব্যস্ত হবে না, ব্যস্ত হবে এটা নিয়ে যে কথা বলেছে যে মুস্তাককে পছন্দ করতে গিয়ে একটা সংসার ভেঙে গেল, এটা নিউজ। আর আমরা হচ্ছে পরজীবী প্রাণী, কোনো না কোনো ভাবে কারো গাছের উপর উঠে গিয়ে বেঁচে থাকতে পারি কিনা রক্ত চুষে, বুঝছো নি ব্যাপারটা? কিন্তু মাঝখানে তো তেজ মারা গেল তোমার সংসারে। হ্যাঁ, গেল তোমার সংসার। তাহলে ওই ছেলেটা ওই অভিমান করা, রাগ করার এখতিয়ার নাই? হ্যাঁ আছে।
কেন থাকবে না, অবশ্যই আছে। সেজন্য রাগ করে বসে আছে যে তুই আমাকে ওভারনাইট গোটা দুনিয়ার কাছে ছোট করে দিলি। আমার বন্ধু বান্ধব, বাবা মা ভাই বোন, আমার ছেলে ইভেন বড় হয়ে জানবে যে আমি একটা অথর্ব বাপ। ঠিক না বে? ঠিক না, সেটা ঠিক না। ঠিক না? মিডিয়ার সামনে তাই প্রমাণ করেছো? হ্যাঁ, মিডিয়ার কাছে তো আমি বলছি যে আমার ভুল হয়ে গেছে। আমি তো তখনও বলছি যে আমি মিডিয়ার সামনেই খাড়া বলছি যে আমি ভুল হয়ে গেছে। আমি কথাটা তখন অবশ্যই জানি না, কিন্তু ও বলে আমি জানি, কিন্তু কথাটা আমি আসলে রিয়েলি জানি না। আজকে তো আমার স্টুডিওতে বসে বলতেছো যে আমার 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 প্রয়োজন মিট করতে পারে না। আজকে তো আমি কষ্টে বলতেছি কথাগুলো, ওর ব্যাপারে যে আমি বললাম কথাগুলো, কেন বললাম, কষ্টে বললাম। আমাকে বলো কেন বলছো? ওগুলো বাদই দাও। স্টুডিওতে এসে আমার সামনে বললা যে ও আমার সবকিছু মিট করতে পারে। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে শালার বাইর করে নিয়ে যে ডিম দুধ আর মধু খাওয়াবো কিনা। কেন বলছি আমি, কেন বললাম? আমি সব ছেড়ে ওকে চলে আসছি না 6 বছর আগে। হ্যাঁ, আসছি না। ঝগড়া লাগলে কি বলে বের হয়ে যায় আমার ঘর থেকে। এটা কোন ধরনের হিসাব? বের করে দিছি 2 দিন, জিজ্ঞেস করেন। আমি সিঁড়িতে বসে রয়েছি 2 দিন, জিজ্ঞেস করেন না, আমার সামনেই তো বের করে গেট আটকা শুয়ে থাকে ছেলে নিয়ে। আর আমি যে একটা মেয়ে বাইরে বসে রয়েছি সের কোনো খেয়াল থাকে না যে একটা মেয়ে বাইরে বসে রয়েছে এভাবে। কি আরে এখন তুমি যে কথাটা বললা, তো তুমি কি সারা রাত কি বাইরে না 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 না, আপনার তারপর তার আম্মু আমাকে নিয়ে গেছে। কতক্ষণ পরে? তার আম্মু আমাকে ঘন্টাখানিক পর নিয়ে গেছে। যখন দিচ্ছে আমার ছেলেকে বলতেছে তোর আম্মু কই? আমার আম্মু বাইরে বসে রয়েছে। গায়ে কি হাত তোলো তুমি? আরে না, মায়ের কখনো দেয়নি। আমার বিয়ের 6 বছর হয়েছে, 6 বছরের ভিতরে আমার গায়ে একটা এ পর্যন্ত একটা হাত তো আমি তুলিনি। কাজের জন্য কখন বাইরে হয় বাসা থেকে? কাজের জন্য বের হয়ে আমি 9:20, 9:30। মানে শরীর দিয়ে খাটতে হয় এরকম কাজের মধ্যে তুমি আছো, রাইট? তোমার চেহারা তাই বলতে, তোমার হাতটা দেখি। আরে কি ধরনের কাজ করতে হয়? আমাদের পুরান ঢাকার দোলাইখাল জাহাজের পার্স। অনেক টাফ। যে আমার এই ঘটা গুলো দেখে তাই মনে হচ্ছে ওই পার্টস সেপারেট করতে হয়, রাইট? শিপিং এর যে সব পার্টস গুলো, রাইট, সেপারেট করে ওইটা তখন তো পরে ওরা আবার আমরা ইনপুট। হ্যাঁ, বুঝতে পারছি। কি পরিশ্রম। কখন যাও? 9:30। আসো কখন? আসি রাত 10টা বা 9টা। তোর বর পানিশা টাইপের হয়ে গেছে, রক্ত সব পানি করে। আর কি বলবো, কদিন পর আবার সব ঠিক হয়ে যাবো। যখন নাকি নতুন কাউকে নিয়ে আসবো তখন ওই জীবনে আমাকে বেশি খুশি দিয়ে দিব। আমার এই যে কষ্ট আখি সব নিজের জন্য, রাইট? খাই কতটুকু? খাওয়া রকম খায় না। ওই যে জাহাজের স্ক্র্যাপের, ওই যে জাহাজ সবকে কাটা কেটে 9:30 থেকে কয়টা পর্যন্ত চলে এটা? 9:30 থেকে রাত 10টা বা 9:30। কি দিয়ে কাটো ওগুলো? ওগুলা গ্যাসের বাতি গ্যাসের। এটা কি শেড থাকে উপরে নাকি খোলা আকাশের নিচে কাটা চলতেছে? খোলা আকাশের নিচে বসে এটাই করা হয়। মানে রোদ হোক, বৃষ্টি হোক, ঠান্ডা হোক, কোনো ব্যাপার না, গায়ে গতরে খাটতেছে। পুরো রোদ, পুরো বৃষ্টি মাথার উপরে। সেটা তো আর ও বুঝবে না। না, ও তো থাকবে ছাদের তলায়। আমাদের ছেলেদের কি কষ্ট, কতটুক 100টা টাকা ইনকাম করতে কতটুক আমাদের ঘাম বের করে 100টা টাকা ইনকাম করতে হয়, এটা কি ওরা বুঝে? আজকে যদি ও বুঝতো, আজকে এই জায়গার ভিতরে বসে ওই কথাটা বলতো না, ওই কথাটা আমাকে বলতো না। মাসে ইনকাম কেমন হয় আরিফ সব মিলে? মাসে ইনকাম হয় কোন সময় 8,000, 7,000। ওই টাকার পুরোটা কোথায় খরচ হয়? পুরোটা সংসারে। একটা নিজের জন্য খরচ হয় কি হালকা পাতলা? এখন নিজের জন্য বলতে ওই 200-500 এর বাইরে না, বাকি পুরোটাই সংসারে। এই ছেলের মূল্য নাই? আমি তো বলিনি কি ওর মূল্য নেই, আমি তো বলতেছি যে ওর মূল্য আছে, কিন্তু ও আমার সাথে ওরকম রিয়েক্ট গুলো কেন করে? তখন কি আমার খারাপ লাগে না? আমি তো সব ছেড়ে ওর কাছে আসছি নাকি, তাহলে আমার সাথে এরকম কেন রিয়েক্ট করবো? ওর তো সবই আছে, আমার তো কি হয়নি ধরতে গেলে। বাবা নাই, মা নাই, সব ছেড়ে তো আছি, ভাই বোন ফ্যামিলি সব ছেড়ে ওর কাছে আসছি। কিছু বলা না। যাই হোক, এখন পরিস্থিতি কি, সংসারের অবস্থা কি পর্যায়ে? মানে কি ওরা তো প্রায় আজ কতদিন, 1 মাস তো হইতে চললো প্রায়, আজ 17-18 আর 1 মাসের কাছাকাছি। 21শে ফেব্রুয়ারিতে ভাইরাল হওয়ার পর থেকে তোমরা আলাদা আছো। এখন কি প্ল্যান, কি ডিসিশন, কি আরিফ কি সিদ্ধান্ত, বা কি তোমারই বা কি সিদ্ধান্ত? অনুষ্ঠান আমরা শেষের দিকে নিয়ে যাচ্ছি। আমরা যদিও বিচ্ছিন্নভাবে শুনেছি ওদের সাংসারিক পরিস্থিতির কথা, তখন আমরা প্ল্যান করেছিলাম যে দুইজনকে জানতেই দিব না, দুইজনকে আমরা একসাথে নিয়ে আসবো স্টুডিওতে, কথা বলে দেখি
যে একটা ভুল কোনো তথ্যের কারণে যদি সংসার এলোমেলো হয়েই যায়, বাদও এটার কোনো আবার রিবিল্ড করার সম্ভাবনা আছে কি নাই? তো কি চাচ্ছ ও এখন? তো বলছে যে আমার সাথে সংসার করবে, যদি নাকি মুস্তাক কাকা যদি আইসা বলে যে আমি ভুল করছি, সে তো হয়তো আমার মাইনে নিতে পারে। তো আমি মিডিয়ার কাছে এটাই বলছি যে মুস্তাক কাকা আপনার যদি 2 মিনিট সময় হয় আমার জন্য, তাহলে আইসা আমার সংসারটা একটু মিট করে দিয়ে যান। আমি কিন্তু মিডিয়ার কাছে আবার গেছিলাম, ওইটা ভিডিওটা হওয়ার পর, ওইটা আপলোড হওয়ার পর আমি আবার গেছি কিন্তু দ্বিতীয় ইন্টারভিউ দেওয়ার জন্য। সেটার মধ্যে কিন্তু এটা বলছি আমি, সেটার মধ্যে আমার বলা হয়েছে যে মুস্তাক কাকা যেভাবে হোক 2 মিনিটের জন্য হলো আপনি আইসা আমার সংসারটা একটু মিট করে দেওয়া যান। মানে কিং মোস্তাক বললে হবে, না হলে আর হবে না? না হলে আমার হাজবেন্ড আমাকে মেনে নিবে না, মানে তার সামনে স্বীকার করতে হইবে যে আমি ভুল করেছি, ওইটা বললা। তাহলে আরিফ, এই সামান্য একটা ঘটনা, সামান্য ঘটনা বলবো না, কারণ এই একটা ঘটনা এই আখির মুখ দিয়ে শোনার পর থেকে গোটা পরিবারের কাছে, সমাজের কাছে, ইভেন গোটা দেশের কাছে, গোটা পৃথিবীর কাছে এই চেহারাটা হয়ে গেছে এমন একটা চেহারা, এটা হচ্ছে ব্যর্থ মানুষের চেহারা। ঠিক তো আখি? এটা তো ঠিক। হ্যাঁ, এটা ঠিক। এমন ভাবে নিজের প্রিয়তম স্বামীকে, যাকে প্রেম করে তুমি বিয়ে করেছো, তোমার ওটা বাদই দাও, তোমার সন্তানের বাপকে গোটা দুনিয়ার সামনে, গোটা পৃথিবীর সামনে ব্যর্থ মানুষের চেহারা কেমন হয়, একটা লুজার মানুষের চেহারা কেমন হয়, লুজার মানুষের চেহারা এমন হয়, এইভাবে তো গোটা দুনিয়ার সামনে তুমি দেখায় দিয়েছো। এটা কি তুমি ঠিক করেছো বলে তোমার মনে হয়? ঠিক করছি কিনা বলতে পারি না, আমার মনে হয় ওর দিক দিয়ে ঠিক আছে, আর ছেলেদের ব্যাপার দিক দিয়ে বলতে পারি না, ওর দিক দিয়ে ঠিকই আছে। এটা আমি তো তখনও বললাম যে ওর দিক দিয়ে এটা ঠিকই আছে। অনেক রূঢ় কথা বলতেছো আর কি, বুঝে বলো, কিন্তু বারবার বলো না যে আমি না বুঝাতে মুস্তাকিসার মতো বলে ফেললাম। এখন তো না বুঝে বলতাছি না। ওর দিক দিয়ে ঠিক হয়েছে, ঠিক আছে কথাটা বলার মানে? ওর দিক দিয়ে ঠিক হওয়ার মানে জিজ্ঞেস করেন, 6 বছর ধরে বিয়ে হয়েছে না আমার সাথে, না আমার ফ্যামিলি চিনে, না আমার বাবা কিন্তু ওরে চিনে না। 6 বছর ধরে বিয়ে হয়েছে, জিজ্ঞেস করেন না। আমার বাবারে ও চিনে, কিন্তু আমার বাবা ওরে চিনে না। জিজ্ঞেস করেন যে নাকি বোর ফ্যামিলির সাথে মিলতে পারে না, ওরকম ছেলেরা একটা লজ্জিত ব্যাপার, তো ছেলেদের মধ্যে লজ্জিত করে ফেলতেছে এই কাজটা করে। কার সাথে? আপনি তো একটা ছেলে, আপনি কি আপনার শ্বশুর বাড়িতে কখনো যাবেন না? যাই, যতই পালিয়ে বিয়ে করেন কখনো যাবেন না? যাই তো, আমি যাই এবং ম্যানেজ করার চেষ্টা করি। আমার সাথে 6 বছর বিয়ে হয়েছে, জিজ্ঞেস করেন তো একবার আমার বাসায় গেছি কি সমস্যা? বাড়ির সামনে থেকে নিয়ে আসছে আমাকে, কিন্তু অথচ আমার বাড়িতে যায়নি। কি আরিফ, কি সমস্যা? ওর ভিতরে কথাগুলো কি শুনছো যে কেন যাইতে পারে না? ওর ভিতরে আসলে জামাই ষষ্ঠী বা জামাই ওদের পাওয়ার মন চাই কিনা, সে কখনো শুনে চেষ্টা করে দেখেছো? আমি একটু শুনি তো, তুমি একা বললে তো হবে না। আরিফ, এই যে 6 বছর ধরে সংসার করতেছো, বউকে এত যত্ন করো, ভালোবাসো, আমি কথা প্রসঙ্গে শুনলাম ঝগড়া হইতে পারে, কিন্তু গায়ে কখনো হাত তোলনি, যা ইনকাম করো রক্ত পানি করে সব টাকা পরিবারে নিয়ে এসে দাও। এরকম কেয়ারিং একটা ছেলে, তো তার বাড়িতে যোগাযোগ করার বা সেটা সম্পর্কটাকে স্বাভাবিক করার চেষ্টা করেনি কেন আরিফ? এখন ওকে আমি পালিয়ে, ঠিক আছে অনেকেই করে, তারপর চেষ্টা করে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছি, বাট আমি যাইনি এই কারণে যে আমাকে কিছু কিছু কথা বলছে, যে কারণে আমি কষ্ট পেয়েছি। যেমন শুনি, যে কারণে আমি কষ্ট পেয়েছি এই কারণে যে আমি ছেলে ভালো না, আমি কাজ কাম করে আমি ওকে করতে পারবো না, বাট ওকে আমি ওর মতো করে রাখতে পারবো না, বা ওর চাহিদা পূরণ করতে পারবো না, এরকম কিছু কথা আমি শুনছি। তাহলে এরকম কথা আমাদের ওনার মেয়েকে কোনো একটা কিছু হলে ওনার মেয়েকে নিয়ে যায়, কিন্তু আমাকে তো বলে না। না না না, কখনোই বলেনি। না, বলছে আমার শাশুড়ি। কি বলছে? যে ও আমাদের বাসায় আসুক বা করুক, কিন্তু আমার শ্বশুর উনি তো রাগী টাইপের ছিল। উনি তো মারা গেছেন, বাট মারা গেছেন, তার আগে যখন জীবিত ছিলেন তখন কখনো? না 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 না, তোমাকে বলেনি? না। কিন্তু তোমার শাশুড়ি তো বলেছে। শাশুড়ি বলেছে, যাইতেই পারতা। এখন শাশুড়ি বলেছে, শাশুড়ি তো আমার মেন আমার শ্বশুর, আমার শাশুড়ি শ্বশুরের দায়িত্বে থাকে। আন্ডারস্ট্যান্ড, কিন্তু তোমরা তো প্রায় পালায় বিয়ে করছো নিজেদের সিদ্ধান্তে। এখানে যদি কোন দেশের যুবরাজকেও কেউ রাজকন্যা বিয়ে করে, তাও কিন্তু তার বাপ পছন্দ করেন, এটা তো জানো। প্রেমের বিয়ে কখনো কেউ মেনে নিতে চায় না, সে যত দামি আর বিখ্যাত হোক না কেন। তোমার দায়িত্ব ছিল ওটাকে ম্যানেজ করার। একটু ছোট হয়ে যাইতে, এটা তো ভুল, স্বীকার করো। ভুল তো ভুলই। ভুল নাকি তোমার কাছে মনে হচ্ছে না এখনো ঠিক আছে আমি না গিয়ে? না না না, সেটা ভুল হয়েছে, এক্স্যাক্টলি ভুল হয়েছে। আরে হয়েছে, কারণ এটা তো মানো যে যতই প্রেমের বিয়ে যতই সে গুরুত্বপূর্ণ হোক,
যতই সে যোগ্য হোক তারপরও ছেলে পক্ষ মেয়ে পক্ষকে, মেয়ে পক্ষ ছেলে পক্ষকে পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমি খবর তো নিছি, হ্যাঁ আমার থেকে খবর নিচ্ছে, আবার আমার ফ্যামিলিকে দিছেও, যখনই যেটা লাগছে আমি যদি বলছি দিছে। হ্যাঁ যেমন আমার বাবা অসুস্থ ছিল, তখন আমার বাবার জন্য 10,000 টাকা দরকার ছিল, মানে অপারেশন করতে আমার ভাইয়ের সবাই দিছে, 10,000 টাকা দরকার ছিল, ও থেকে চাইছে, ও দিছে, না বলে নাই, বলছে যে যাও দিয়ে আসো বাবার। এটা ওর আব্বা স্ট্রোক করে, শুনি একটু। হ্যাঁ আমি যেতে পারিনি, আমার আম্মু গেছে, আমার আম্মু মেডিকেল ছিল ওর সাথে। তাহলে এখন উনি যখন আমার চেহারাটা দেখে সহ্য করতে না পারে, তাহলে শুধু শুধু ওনাকে আমার চেহারাটা দিয়ে ওনাকে ডিস্টার্বের ভিতরে আমি ফেলতে রাজি না। তাহলে ওনার মতো উনি থাকুক, আমার মতো আমি যতটুকু পারবো আমি দূরের থেকে তার খেয়াল আমি নেব, আমি খেয়াল করব, আমি ওরকম ভাবে আমি চেষ্টা করছি। হ্যাঁ আমি চেষ্টা করছি, ওটা করছে। এখন মেয়ে মানুষ এরকম ধরনের, মানে ওরা নিমিষেই ওদের রূপটা চেঞ্জ করে ফেলে, আমি যে ডিসিশনটা নিয়েছি, আমি কি কারণে নিয়েছি, যে ও একদিন না একদিন যদি ওরকম কোন সুগার দাড়ি বা টাকালা কাউকে পেয়ে যায়, আমাকে অনেক বড় আঘাত দিবে। তোমার মধ্যে কি ভয় ঢুকে গেছে? অবশ্যই অবশ্যই আমাকে অনেক বড় আঘাত ও দিবে, আমি কনফার্ম হয়ে পড়বো, ও আমাকে আঘাত দিবে, আজ না হোক কাল ও আমাকে দিবে। তুমি কি আর ভরসা করতে পারছো না? অসম্ভব, আমি ওর উপর আর কোনো ভরসা আমি পাচ্ছি না। ওর উপরে হতেই পারে যে মনের ভুলে যে বইমেলা তুই কথাটা বলে বসেছে যে আমিও তিশার হওয়ার সুযোগ হলে তিশা হব, আমিও একটা তিশার জায়গায় আমি থাকলে ভালো হতো। ও তো এই জায়গার ভিতরে বলেছে, এখানেও বলেছে যে হ্যাঁ বললাম তো একটু আগে, বললাম না? অবশ্যই যেটা বলছি তো এই জায়গাটার ভিতরে বলেছে যে বলি নেই, এটা বলছি তো আমি। ও বলতেছে আমি অবশ্যই বলছি এটা। ওর দুটা চোখের ভিতরে এখন টাকার নেশা, ও চোখের ভিতরে এখন টাকা দেখতেছে। ও সুখ, বাট ও জুয়ান হাজবেন্ড ওর কাছে বড় কথা না, ওর কাছে বড় হলো এখন টাকা, ওর কাছে বড় হলো এখন সম্মান, ওর কাছে মান ইজ্জত বা মানুষে কি বললো যায় এগুলো ওর কাছে বড় না, ওর কাছে এখন টাকা বড়। কারণ ওই টাকা তো আমি ওকে দিতে পারবো না, ওকে আমি গাড়ি দিয়ে ঘুরাতে নিয়ে যেতে পারবো না। সারা জীবন পড়ে আছে আরিফ, কেন পারবে না? সেই ধরনের পরিশ্রমী ছেলে, সারাটা লাইফ পড়ে আছে, তোমার কে বলছে পারবে না? সেই ওয়েটটা তুই আমার জন্য করতে পারছিস, ওই সময়টা ওয়েট করবে না, করবে না। তাই ওর দ্রুত দরকার, দ্রুত টাকা, ওর সম্মান দ্রুত দরকার, সেটা তো আমি দ্রুত দিতে পারবো না। অনুষ্ঠান শেষের দিকে যাচ্ছি, কি সিদ্ধান্ত কি ফাইনালি তোমাদের? তাহলে মানে তুমি কি আর ভরসা পাচ্ছই না যে মেয়েটা তোমার হয়ে সারা জীবন থাকবে? আমি ওর উপর আর কোনো ভরসা আমি পাচ্ছি না। ডিসিশন কি তোমার এখন? ডিসিশন একটাই যে এখন ওকে আমি, বাট ও যেটা চেয়েছে, এখন ওকে আমি ভালোবাসি, এখন ও যদি আমাকে ভালোবেসে যদি আমার কাছ থেকে একটা জিনিস আবদার করে, আমি সেটা দিতে প্রস্তুত। এখন ও আমাকে কাছে ভালোবেসে আমার কাছে আবদার চেয়েছে কি? সুগার ড্যাডি। সুগার ড্যাডি মানে তোমার সাথে ডিভোর্স মানে আমি ডিভোর্স। সুগার ড্যাডি খুঁজে দেওয়ার দায়িত্ব কি তুমি নিবা নাকি? না না না, সেটা আমি কেন নিব? আচ্ছা, সে তার মতো খুঁজে নিবে, সে তার মতো তার তো সৌন্দর্য, তার রূপ আছে, না তা আছে অনেক সুন্দর, সে তারটা সে খুঁজে নিতে পারবে। তো তোমার বউ, তাই বলতেছে তোমার বউ আসলেই সুন্দর, সে তার মতো সে খুঁজে নিতে পারবে। তাহলে এই যে 6 বছরের সম্পর্ক, এই যে 4 বছরের সন্তান, সব বাদ, সব বিচ্ছিন্ন বলে দিতেছে, সব বিচ্ছিন্ন হয়ে গেছে। মানে এই কার ভরসা করা যাবে না তাহলে তোমার মতে, তাই তো? সেটাই। কি অবস্থা? আর আখি তোমার সিদ্ধান্ত? আমার সিদ্ধান্ত কি, কেউ যদি রাখতে না চায় তার কাছে জোর করে থাকা যায় না। আবার বলতাছে কেউ রাখতে না চায়, তুমি তো আমার কাছ থেকে সেটা চেয়েছো, আমি তো তোমাকে আমি সেটা বলিনি ফার্স্টে, তুমি আমার কাছ থেকে সেটা চেয়েছো। আর এই জায়গা ভিতর বসে বলছো যে তুমি টাকা হলে সব হয়, তুমি টাকার দিকে ছুটছো, তুমি আমাকে চাও না। না ঠিক আছে, সেটাই। যাক, আমি যদি তোমাকে ভালোবেসে সব করতে পারি, এতটুকু তোমার জন্য করতে পারবো। যাক, তুমি সুগার ড্যাডি কাছে গিয়ে ভালো থাকো, সুখে থাকো, আমি সেই কামনাই করি। আমি দূর থেকে দেখব আর তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবো যে আমি, বাট যতটা কষ্ট আমি পেয়েছি, সেই সুগার ড্যাডি যদি তোমাকে সেই কষ্টে না রাখে, সেটাই আমি বলতে চাই। তোমাকে অনুরোধ করছি এই চেয়ারটাতে একটু বসো। আমার ব্যক্তি মানুষ হিসাবে অসম্ভব রকমের ভালো লাগে এবং শ্রদ্ধাবোধ তৈরি করেছে আপনার প্রতি, তোমার প্রতি। তুই আমার ভাই, তুমি আমার ভাই, আপনি আমার ভাই।
এবং বিশ্বাস করো ভাই আমার, তোমার মতো যারা পরিশ্রমী ছেলে, এই পরিশ্রমী ছেলেদের শরীরের স্মেল, এই পরিশ্রমী ছেলেদের শরীরের স্পর্শ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। অনেক প্রাণ ভরে দোয়া করি যারা এত পরিশ্রমী, যারা তো হালাল রুজির জন্য নিজের জীবনটাকে পানি করে দেয়, যারা সামান্য টাকা ইনকাম করার জন্য এবং পুরো খরচ পরিবারকে দিয়ে যে পুরুষ এইভাবে হালাল রুজি ইনকাম করে, তার জন্য আমার রাজ্যের কৃতজ্ঞতা, অনেক সম্মান। ছোট ভাই, আমি খুব খুশি হয়েছি বাপ। তুমি যে বলতেছিল যে জাহাজের যে স্ক্র্যাপের কাজ তুমি করো, যে জাহাজ কাটা এবং জাহাজের এই সারাদিন এগুলোর মধ্যে দিয়ে যাও, মাত্র অল্প স্বল্প কিছু টাকা পাও, পুরো টাকাটা পরিবারকে দিয়ে দাও। আলহামদুলিল্লাহ, তুমি অসম্ভব ভালো একটা ছেলে। তোমার ব্যক্তিত্বের আর একটা বড় দিক আমি প্রকাশ পেয়েছি যখন শুনলাম যে ঠিক আছে, তোমার এই বিয়ের জন্য তোমরা নিজেরা পছন্দ করেছে, বিয়ের জন্য কেউ হয়তো তোমাদেরকে মেনে নেয়নি, কাছে যাওনি ঠিকই, কিন্তু তাদের দায়িত্ব পালনে কখনো তুমি পিছপা হওনি। তোমার মতো একটা ছেলে সামান্য একটা ইনকাম করে, সেখান থেকে যখনই প্রয়োজন হয়েছে 10,000 টাকা, তার বাবা এখন নাই, ডেফিনেটলি ওর বাবা স্বর্গ থেকে বেহেশ থেকে দেখে তোমার জন্য ডেফিনেটলি দোয়া করবে যে আমাদের ঔরসে জন্ম নিলেও মনে হয় এত ভালো ছেলে হতো না যে ছেলেটা সেভাবে আমাদেরকে যত্ন করেছে। সো ডেফিনেটলি তার বাবা সেই জিনিসটা জীবদ্দশায় দেখে গেছে যে আমি সঠিক পাত্রেই আমার মেয়ে গেছে, না হলে এত কষ্ট করে আমার কাছে না আসলে। তুমি কত কত মারাত্মক একটা কথা বলছিলে যে আমাকে দেখলে উনি হয়তো বিরক্ত হয়, তো অসুবিধা নাই, আমি আমার মতো দূর থেকে তাকে ভালোবেসে যাব, তার জন্য যা করার করব, বরং আমি তার সামনে গিয়ে যাব না। সো ইউ আর এ ভেরি গুড হিউম্যান বিইং, গুড সোল, খুব ভালো মানুষ, খুব ভালো ছেলে তুমি। আমি এটাও শুনেছি যে তুমি তোমার যতটুকু ক্ষমতায় করেছো তুমি তোমার বউয়ের এবং বাচ্চার জন্য করার চেষ্টা করেছো, নিজের জন্য কোনো রকমের বিলাসিতা কোনো কিছুর ভিতরে যাওনি। তো বাংলাদেশ সত্যি মুখে আছে আরিফ তোমার মতো ছেলের জন্য, বাংলাদেশ সত্যি সম্মান করতে চায় তোমার মতো মানুষের জন্য। আমার আজ কলিজা ভরে গেছে তোমাকে দেখে, তোমার এই পরিশ্রমী স্মেল পেয়ে এবং তোমার এই পরিশ্রমী হাতটা ছুঁয়ে। সো আমি সত্যি খুব নিজেকে সম্মানিত বোধ করতেছি। তুমি প্রোগ্রামে বলছিলে যে লাভগুরু আপনাকে আমি অনেক সম্মান করি, ভালোবাসি, বিশ্বাস করো তোমার মতো মানুষের জন্য আমার জান হাজির, জান হাজির। জি লাভগুরু, আপনার কাছে আমি এই জন্য এসেছিলাম যে আমি যাকে ভালোবাসি তাকে সঠিকভাবে লাভগুরু আমি তার ভালোবেসে তার কাছে আমি তাকে পৌঁছে দিতে যতটুকু চেষ্টা আমি করছি, কারণ আমি তাকে অনেক ভালোবেসেছি আমি, কিন্তু সেই ভালোবাসার মূল্য সে আমাকে দেয়নি। আর পেছনের আলাপ নাই, তবে একটা কথা, এই আমার প্রায় বহুদিন, তোমাদের প্রায় ডাবল বয়স আমার ভুল করার কথা না। এত যত্ন করে তুমি তো তোমার স্বামীর আমি ভালোবাসতেছি দেখতেছো, ভাই বলে বারবার বুকের মধ্যে জড়িয়ে নিচ্ছি। এমন হীরার টুকরা জিনিসকে পর করতে নাই, এমন হীরার টুকরা জিনিসকে পর করতে নাই। ছোট বোন হিসাবে লাস্ট কথাটা বলতেছি, সত্যি এমন হীরের টুকরো জিনিসকে পর করতে নাই। তোমাদের একাল পরকাল দুটোই সুরক্ষিত এই কারণে যে তোমাদের শরীরে এক বিন্দু হারাম কোনো টাকার খাবার নাই, তোমার সন্তানের শরীরে এক বিন্দু হারাম টাকার কোনো খাবার নাই। আর কলিজা পানি করা টাকা, হালাল টাকা দিয়ে তোমাদের পারওয়ারিশ করে, এর চাইতে সম্মানের, এর চাইতে গর্বের কি হতে পারে বউ হিসাবে বা সন্তানের মা হিসাবে? তোমাকে ছোট বোন হিসাবে নিজেকে স্বীকার করে বলতেছি, এমন হীরার টুকরা ছেলেকে পর করতে নেই। কি হ্যাঁ ঠিক, কিন্তু ও তো আর ফেরেশতা হতে আসেনি। প্রত্যেক মানুষের কিছু দোষঘাট থাকে, ঝগড়া বাবদ করে, বুঝে করে, অনেক সময় না বুঝে করে, তুমিও ক্ষমা করে দিও। আর এমন কোনো ঘটনা ঘটেনি ওইটা। কিছু আমাদের মতো সাংবাদিক ভিউয়ারশিপের জন্য তোদের শরীরের মধ্যে ছুরি চালায় দেয়। ওই তারিফ প্রকাশ হচ্ছে যে ওকে পাম্পটি মাইরা ওর মুখ দিয়ে বাইর করে নিয়েছে যে আমি মুস্তাকে পাইলে আমি তিশা হব, আর তুই আরেকজন মানুষ এই কষ্টে তখন নিজেকে সরায় নিয়েছিস। এটাই তো, ওইটা কিন্তু এমন বড় কোনো মেজর কোনো ভুল না, কথার প্রেক্ষিতে কথাতে বলে দিয়েছে। আর আমার স্টুডিওতে যে কথাটা বলেছে সেটাও ভুল হিসাবে নিচ্ছে না এই কারণে ও বলছে যে আমি তো হ্যাঁ বলছি, এখনো বলছি যে আমার কথা শোনে না। কারণ এই যে ঝগড়া বিপদ হয় তো, এই যে মানবিমান চলতেছে, তো এই মেয়ে এর ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে ভেতরে মায়ায় পড়ে যাচ্ছে। আমি যখন তোমাকে ভালোবাসতেছি ভাই হিসেবে, নিজের অজান্তেও কিন্তু কান্নায় বুক ভাসায় দিচ্ছে এবং ভিতরে ভিতরে গর্বিত হচ্ছে যে আমার স্বামী কি তাহলে এত গুরুত্বপূর্ণ যে লাভগুরু এত কলেজা দিয়ে ভালোবাসতেছে। তাহলে কি একবার ফিল হয়নি? এটা ফিল হয়েছে না হয়নি? হ্যাঁ ফিল হয়েছে কেন? যদি তোমাকে আপন করে না চিন্তা করে, তোমাকে ও নিজের না ভাবে। কিন্তু এর প্রবলেম হচ্ছে যে এক তরিকায় কথা বলতে গিয়ে অন্য ডিরেকশনে চলে যায়। যেমন তোমাকে বলতে বললাম যে হ্যাঁ আমার জন্য কি করেছে, ও শুধু আমাকে ঝগড়া করে বাড়িতে বাইরে বসায় রাখে, এই যে আমি 1 মাস ধরে বাসা যাইতে পারি না, আমাকে খোঁজ নিয়েছে। ওই অভিমান আর একটা বড় কথা বলে দিল যে না ও আমার জন্য কিছুই করেনি।
এগুলো নিয়ে যদি পড়ে থাকি আমরা, তাহলে কি সামনের দিকে আগানো যাবে? সংসার কি আর ফাংশন করবে? ওখানে ফান করে বিভিন্ন রকমের কথা বলতেছে, ও একটা কথা কিন্তু ফান করে বলে দিয়েছে। বয়স তো খেয়াল করতে হবে, তোমাদের বয়সটা তো খুব বেশি না যে হ্যাঁ আমিও তিশা হলে মোস্তাক ধরে ফেলতাম। আসলে যে ধরবে তিশা হয়ে মোস্তাককে, সে কি মুখে বলবে? হ্যাঁ, যারা করার তারা এত ব্যাখ্যাতে যাবে না, এরা করে ফেলবে। মুখ ফুসকে বলে কেন? একটা কথা আসতেই পারে। আর আমার সামনে যে কথাটা বলেছে সেটাও কিন্তু ওই ক্ষোভ থেকে, যে কেন আমার খোঁজ নেয়নি, কেন 1 মাস দেখলো না, এই সামান্য একটা ঘটনার জন্য আমাকে পর করে দিল। লাভের লাভ না তোমার হয়েছে না তার হয়েছে, লাভের লাভ হয়েছে টিকটকারদের যে ভিউয়ারশিপ নিয়েছে। কি সব ঠিকঠাক? সংসার করা হবে নতুন করে? এখন এই মুহূর্তে কি যাবে বাসায় একসাথে? সিদ্ধান্ত কিন্তু তোমাদের আমি চাপাই দিচ্ছি না, যাবে একসাথে? হ্যাঁ, এই ব্ল্যাক ডায়মন্ডকে কি পর করবে সময় থাকতে? না। এক্স্যাক্টলি। পয়সা করেই সম্ভাবনা থাকে আসবে বা না আসবে, কিন্তু ভালো মানুষ কপাল করে আজকের তারিখে পায়। থাকছো তাহলে একসাথে দুইজনে? হ্যাঁ। এটা তোমাদের সিদ্ধান্ত নাকি আমি চাপাই দিলাম? না। হ্যাঁ, নাও দুজন হাত ধরো, পাশে এসে বসো একটু, আসো। আর ঝগড়া টগড়া চলবে, ওগুলো বন্ধ করা যাবে না। ওইটা সম্পর্কের একটা বিউটি। কি থাকবে কি একসাথে? সে যদি রাখতে চাও অবশ্যই থাকবো, কেন থাকবো না? আর আরে কি কথা এখন লাভগুলো আপনি যা বলেন আমার দেখে আমাকে ভাষাই পরে তোরে কাহিনী করে ফার্স্ট মানে আপনি এখন তো পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে, কি করা উচিত? এখন আমার পরিস্থিতি দেখে এখন আমি কি করব, আমি এটাই কোনো খুঁজে পাচ্ছি না। এখন কি ফিল আসছে তাই বলো, যে ফিলটা কি আসছে ভেতর থেকে, কি ধরনের তাগিদ আসছে? সব শেষ করে দিয়ে চলে যাওয়া? এখন আমার ভিতরের থেকে একটা তাগিদ আছে যে আমি এখনো কে ভালোবাসি, বাট ওর ওই কথাগুলো কারণ হইলো তো, ওগুলো নিয়ে তো চুলচেরা বিশ্লেষণ করলাম আমরা, কি কারণে মানুষের ওটা হয়, তোমার ক্ষেত্রে কি কারণে হলো, সবকিছু তো এখন মোটামুটি আমরা ক্লিয়ার। দেন এই যে এখন আলাদা হয়ে গেলে বাচ্চাটার ক্ষতি, আর নিজেদের পরস্পর দুইজনকে ভালোবাসে এমন দুজন মানুষ আলাদা হয়ে গেল, আর কারো কোনো ক্ষতি হবে? টিকটকাররা তো যা ভিউয়ারশিপ নিয়ে বাড়ায় গেছে, হ্যাঁ, তাহলে লাভ আছে কারো? আর কারণে আর এই একটা ঘটনা যে ঘটাবে, সত্যি যদি তার ভিতরে এটা থাকে, তাহলে তোমার এত বলার দরকার আছে আজান দিয়ে মাইক দিয়ে? বলার দরকার নাই তো। তিশারা কখনো বলে না, আমি একটু আগে এক্সাম্পল দিলাম না, দোতলা থেকে লাভ দেয় বুড়োর টাকা খাওয়ার জন্য। তো ও তো বলবে না, তখন চুপ করে বের হয়ে যাবে। ভেতর থেকে একটা জিনিস বলে ফেলে যে ফান চলতেছে, এই বলতেছে। ওকে ইন্টারভিউ দিয়ে হয় কি, মিডিয়ার সামনে যে কোনো মানুষই বগলায় যায়, যখন ক্যামেরা থাকে, লাইট থাকে, মানুষ বগলায় গিয়ে এক এক সময় এক এক রকমের কথা বলে ফেলে। কিন্তু ভেতর থেকে যদি করার ইন্টেনশনই থাকতো, তাহলে কি তোমাকে বলে কইয়া মাইক দিয়ে বলে যাইতো, নাকি নিজের মতো ধরতো, কোনো একটা দেহ ধরে ভেঙে যেত? তুমি এইভাবে কেন চিন্তা করতেছো না? কেন বহুত ভাবতেছো যে এরকম বলছে তার মানে কোনোদিন একটা এই ঘটনাটা ঘটবে? হয়তো কোনোদিনই ঘটবে না। তোমার বড় ভাই হিসেবে বলে রাখলাম, কোনোদিনই ঘটবে না। কারণ যারা ঘটায় তারা এভাবে বলে কেউ ঘটায় না। অসম্ভব রকমের সারল্য তোমার মধ্যে আছে, ওর মধ্যেও আছে। ভিতরে কোনো একটা কিছু কাজ করলো, ধাপ করে বলে দিল। কি ওই ভয় থেকে বের হতে পারবে তুমি আরিফ? এখনো ভয় কাজ করতেছে না? এখন কিছুটা একটা এই ভয় রেখো না, এই ঘটনা ঘটবে না কখনো ইনশাআল্লাহ। তোমার মেয়ে, তোমার এই বউয়ের অন্য কোনো ঘটনা আছে কিনা আছে আমি জানি না, বাট এই ধরনের ঘটনা তোমার বউ ঘটাবে না আমার বিশ্বাস। ওকে ওকে, তো কি করবে এখন? হাত নিজের পায়ে না দিয়ে একটু কাছে আরেকটু দূরেও তো দিতে পারো। হ্যাঁ, কি করবে এখন? এখন আর কি আরে বেটা, জীবনে টাকাও হবে, তোমাদের সব হবে। দুইজন দুইজনকে ভালোবাসে, আজকের তারিখে এই ঘটনার বড়ই অভাব। টাকা আসতেছে, চিটারি বাটপারি করে সম্পর্ক হচ্ছে, নোংরামি হচ্ছে, সব হচ্ছে, শুধু প্রেম, এই যে দুইজন দুজনকে ভালোবাসা, এটার বড় অভাব গোটা পৃথিবী জুড়ে। এইটা গেলে আর পাবি না ভাই। কি আখি? হ্যাঁ হ্যাঁ ঠিক তো। কি ভাবি দেখবো দূরে দূরে নাকি? কি দুইজন তো দুই বাড়ি থেকে আসছে, যদিও আমরা জানাইনি তোমাদেরকে। এখন কি দুইজন একসাথে কি করবা? এখন একসাথে কি করব? ওর বাড়িতে যাব। কি নিব? ভালো যখন বেসেছি, অপমান লাঞ্ছনা যখন হয়েছি, সবকিছু বাদ দিয়ে আবার আমরা একত্র হয়ে আর ওইসব প্রসঙ্গ নিয়ে আসবে না তো আরিফ? না, এটা কিন্তু খুবই 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 প্যাথেটিক হবে। ওইভাবেই থাকো। আমার কয়েকটা কথা শুধু শোনো। এটা খুবই খুবই প্যাথেটিক হবে যে একই প্রসঙ্গ যদি বারবার টেনে টেনে নিয়ে এসো। সত্যিকারের পুরুষ যারা, তারা একই ঘটনা বারবার, মেয়েদের মতো একই কারসন্দি বারবার
ঘাটে না, রাইট? যে এই যে কথা একবার বলছিল মিডিয়ার সামনে, আবারও যদি এরকম করে বা আমাকে ফেলে দিয়ে কখনো যদি চলে যায়, যে যাওয়ার সে এমনি এমনি চুপ করে চলে যায়, বলে কয়ে যায় না। সরল সহজ একটা বেকুবি ভাব আছে তোমার বইয়ের মধ্যে। মুখে যেটা ভিতরে একটা কিছু কাজ করলো, থাপ করে বলে দিল, এর মানে এই না যে সে ঘটনাটা ঘটাতে যাবে এখনই। ক্লিয়ার? আর ওই ভয়ের মধ্যে থাকবা না আখি? শান্তি? হ্যাঁ কি? হ্যাঁ, সবকিছু শুনে শান্তি। কোনো কিছু বলার আছে কি? না, আর কি বলবো, যা বলো তা তো বললামই সব। ঠিক আছে, দুইজন একসাথে ভালো থাকো। আর নির্দিষ্ট দিন পর ভাই হিসেবে আমার তোমাকে একটা দায়িত্ব দেওয়া থাকলো আরিফ, শুধু মেয়েটাকে একটু ধরে রাখতে হবে, একটু যত্ন করে। কারণ তোমার কথা আসলেই সুন্দর এবং মেয়েটা একটু সহজ সরল বটে। হ্যাঁ, এটা গাইড করা, ওকে বুকের মধ্যে আগলে রাখার দায়িত্ব তোমার। আর তুমি একটা ভালো ছেলে, ভালো মানুষ, আমার বিশ্বাস তোমরা ভালো থাকবা। ঠিক আছে? কিছু বলার আছে শেষ মুহূর্তে আমাকে? না, আপনাকে অসংখ্য ধন্যবাদ লাভগুরু। আপনার জন্য আমাদের সমস্যাটা সলভ হয়েছে। আর কোনো জায়গায় সমস্যাটা সলভ করতে পারতো কিনা আমি বুঝতে পারছি না, কারণ তারা সমস্যাটা আরো বাড়িয়ে দিত। তাহলে বেশি বাড়তো, যে সমস্যাটা আরো বাড়িয়ে দিত। আপনার জন্য আমাদের সংসার জীবনটা আবার ঠিক হয়ে গেল। এতটুকু আপনার কাছে আমাদের আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ যে আমাদের সংসারটা আপনি মিলিয়ে দেওয়ার জন্য। আমি ওকে অনেক ভালোবাসবো, আর ওর সমস্ত যা যা প্রয়োজন আমি চেষ্টা করবো। ওর ছেলে মানুষ আছে কিছু কিছু, ওগুলোকে তোকে একটু ম্যানেজ করে নিতে হবে ভাই, আর কিছু না। সেটাই দুইটা জিনিস, তোমার বউ সুন্দর এবং তোমার বউ লক্ষ্মীমন্ত, শুধু একটু ছেলে মানুষের ব্যাপার আছে, একটু শুধরে নিতে হবে, আর কিছু না। আর একটা ভালো ছেলে একটু শর্ট টেম্পার, কারণ যারা ভালো, যারা অনেস্ট, যারা পরিশ্রমী, তাদের একটু হয় কি, একটু ইগো থাকে, আমাকে একটু অভিমানী হয় ওরা। তো ওই জিনিসটা একটু খেয়াল করার চেষ্টা করতে হবে, আর কিছু না। বিদায় নিচ্ছি আজ তাহলে। আমি শান্তি পাচ্ছি, যদিও ভিউয়ারশিপের খেলায় আমি সহ আমরা অনেকেই নামি যখন, তখন দেখিও না যে যাকে নিয়ে আমরা বিভিন্নভাবে তাকে টেম্পার্ড করে বা তাকে টুইস্ট করে আমি যে বিভিন্ন তথ্য নিয়ে নিচ্ছি, তো সেটা তাদের ব্যক্তি জীবনে কতটুকু প্রভাব পড়ে এটা আমরা একটাবারের জন্য ভেবেও দেখি না, শুধু আমাদের ভিউয়ারশিপ নিয়ে আমরা চিন্তা করি। কিন্তু এটার ইম্প্যাক্ট যে কত মারাত্মক হতে পারে সেটা তো আপনারা দেখলেনি। যাক, ফাইনালি আলহামদুলিল্লাহ যে ওরা একসাথে আবার এখান থেকে হয়তো একসাথে তারা তার বাসাতে যাবে এবং একসাথে আবারও সংসার করা শুরু করবে। বিদায় নিচ্ছি সবার জন্য অনেক অনেক দোয়া, স্পেশালি অনেক বেশি শুভকামনা আরিফ তোমার জন্য এবং আখি তোমার জন্য। বিদায় নিচ্ছি। ধন্যবাদ।